ভুল চিকিৎসার অভিযোগ বাংলাদেশের নতুন কিছু নয়। প্রায়শই ছোট সমস্যা নিয়ে হাসপাতালে ঢুকে মৃতদেহ নিয়ে বেরোতে গিয়ে বুঝে না বুঝে আবেগ সামলাতে না পেরে রোগীর স্বজনেরা এই বাংলাদেশে হাসপাতাল ভাঙচুর করেন। গত কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালগুলো রক্ষা পাচ্ছে না রোগীর স্বজনদের ক্ষোভ থেকে। গত সপ্তাহে এমনি ঘটনা ঘটেছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর পর। দেশের এক প্রথিতযশা চিকিৎসক এই অভিযোগের শিকার হওয়ায় অনেকেই সেই পুরনো প্রশ্ন আবার তুলেছেন। চিকিৎসক ছাড়া অন্য কেউ কি করে বোঝেন চিকিৎসা ঠিক হলো না ভুল হলো? রাগের মাথায় হাসপাতাল ভাঙচুর বা চিকিৎসকের গায়ে হাত তোলার মতো অপকর্ম ঘটছে নিয়মিত, এবং ফলশ্রুতিতে চিকিৎসকেরা কখনো স্থানীয়ভাবে এবং কখনো সারা দেশে কর্মবিরতি করে ধর্মঘট ডেকে তার প্রতিবাদ করছেন। কিন্তু ভুল চিকিৎসার সন্দেহ বা অবহেলার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত কিংবা দোষী প্রমাণে কারো শাস্তির কোনো ব্যবস্থা নেই আমাদের দেশে। এমনকি কোনো রোগীর স্বজন এসব অভিযোগে আদালতে মামলা করলেও ধর্মঘটে যান চিকিৎসকেরা। 17 কোটির দেশে প্রতি 3000-এর বেশি মানুষের জন্য থাকা একজন করে ডাক্তার কি অপরিসীম দক্ষতায় আর পরিশ্রমে টিকিয়ে রেখেছেন এই ব্যবস্থা, তা যেমন অনুমেয়, তেমনি আমাদের প্রাণ আর সুস্থতার ভার যাদের ওপর, তাদের কাজে কোনো নজরদারি থাকবে না, তাদের নামে চলবে না কোনো অভিযোগ, এই বা কেমন ব্যবস্থা? এই জবাবদিহিতার অভাবই কি চিকিৎসকদের বাদবাকি জনগণের প্রতিপক্ষের ভূমিকায় দাঁড় করাচ্ছে? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা। আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মুস্তাফা জালাল মহিউদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি আপনার দীর্ঘদিনের কাজ গণমানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার, এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও আসলে সেই অঙ্গীকার করে যে সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য স্বাস্থ্যসেবা। এহেন দেশে চিকিৎসক জনগণের প্রতিপক্ষ বা চিকিৎসকদের প্রতিপক্ষ জনগণ হয়ে উঠলেন কেন? এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক অবস্থায় আমরা উপস্থিত হয়েছি। এটা কোনো মতেই কাম্য হতে পারে না। চিকিৎসকের বিরুদ্ধে জনগণ খেপবে কেন? এটা মূল কারণ যে আমাদের এখানকার চিকিৎসকরা যে মানে খারাপ বা তারা অনুপযুক্ত সেটা নয়। ভুল ভ্রান্তি তো হতেই পারে, 2-4টা হবে না যে হয়, কিন্তু কোনো চিকিৎসক কখনো কাউকে ইচ্ছা করে রোগীর ক্ষতি করে না। বিশেষ করে ধরেন এই আমাদের সেন্ট্রাল হসপিটালের ঘটনাটাই, যেই ডাক্তার সম্পর্কে প্রশ্ন উঠেছেন, আমার হিসাবে জীবিত ডাক্তারদের মধ্যে উনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাক্তার। আবদুল্লাহ শিক্ষিত, জ্ঞানী, পড়াশোনা করেন, জনগণের দরদি, এবং কেবল তাই না, উনি একমাত্র ডাক্তার আমি দেখি যে যারা তার এমনকি ফিও অনেক কম নেন। আমি কিন্তু এত কম ফি নিয়ে কেউ ডাক্তার দেখি না। 300 টাকা নেই, 300, এত খুবই কম নিয়ে আর কোনো ডাক্তার ভাবাই যায় না এখানে। তারপরে উনি সবকিছুর ব্যাপারে সেজন্য ধরুন এমনকি সামাজিক নেটওয়ার্কেও ডাক্তার আব্দুল্লাহর অনেক গুণগ্রাহী রোগীকে আমি লিখতে দেখেছি যে ডাক্তার আব্দুল্লাহর বিষয়ে আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আমি যদি সে কথাটি আলাদা করেই রেখে যে সেই প্রথিতযশা চিকিৎসকের বিষয়ে আমার যদি সন্দেহ হয়, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যেখানে আজকে এই ঘটনা কি করে আব্দুল্লাহর বেলায় ঘটতে পারে, সেই জন্য আমার একটা বিশ্বাস। আমি সময় পাইনি তার সাথে সরাসরি আলাপ করে বিষয়টা জানার জন্য, পত্র পত্রিকা এবং এই থেকে যতটা আমার একটা ধারণা, উনি অত্যন্ত কারেক্ট ডায়াগনোসিসই করেছেন, ডায়াগনোস করে যথাযোগ্য যেখানে রেফার করা দরকার তা করেছেন, সব কিছু করেছেন। তারপরে রুগীরা খেপল কেন? এটার একটা মাত্র কারণ আমার মনে হয়, ওনার যে 5টা মিনিটে রুগীর আত্মীয় স্বজনকে সময় দেওয়ার কথা ছিল সেটা দেননি। এটা হলো আমাদের শিক্ষার দুর্ভাগ্য। আমাদেরকে বিহেভিয়ারাল সায়েন্সটা পড়ানো হয় না। তাদেরকে ছাত্র অবস্থা থেকে আমি শেখাচ্ছি না কিভাবে কি একটা রুগীকে, মরণাপন্ন রুগী, তার আত্মীয় স্বজনকে কিভাবে কি কথাটা বলতে হবে, কিভাবে তাকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। না করার ফলে তাকে 2 মিনিট কথা বললেই যেটা বলতেন, দেখেন আপনারা এসেছিলেন চিকেনগুনিয়া বা ডেঙ্গুর জন্য গায়ে হাতে ব্যথা, এখন তো ইনসিডেন্টাল হঠাৎ বেরিয়ে গেছে পরীক্ষা করে, আমার তো মনে হয় এটা লিকুমিয়া, ক্যান্সার হয়েছে।
এবং সেই জন্য আমি এখানে পাঠাচ্ছি। তো আপনারা একটা প্রস্তুত থাকেন, চেষ্টা হবে, তবে এটা রোগটা ভালো না, আপনারা দেরি করে এসছেন, এতটুকু কথা উনি বলেন নাই। আমার আর সময় পান নাই, রুগীর ভিড় একের পর এক। এই জন্য মানে আমাদের মতো সাধারণ মানুষের মনের কথাটা বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি এখন একটু ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার, এই কথাটি তো আসলে একটা দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে যে ডাক্তারদের, এমনকি এবার মেডিকেল কলেজ থেকে যারা বেরোলেন তাদের বোধহয় শপথ পাঠ করানো হলো, এবং প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় তার বক্তব্যে আসলে ডাক্তারদের ফোরামের যেসব বক্তব্য আমরা টেলিভিশনে শুনি, সেখানে তিনি বলছেন যে সকলের সঙ্গে সুন্দর ব্যবহারটাই মূল না। কিন্তু আমি সরি, আমি বলি, উনি প্রধানমন্ত্রী অত্যন্ত যুক্তিযুক্তভাবে উনি বুঝেছেন, উনি রোগটা চিহ্নিত করেছেন, ডায়াগনোসিস ঠিক করেছেন। সেই জন্য উনি গত কয়েক বছর যাবৎ 5-7 বার বলেছেন প্রত্যেক ডাক্তারকে 1 বছর গ্রামে থাকতে হবে, 1 বছর গ্রামে থাকার সুবিধাটা কি আমি বলি কতটুকু। সেখানে সে আজকে দেখতো, গ্রামে যেয়ে দেখতো একটা মুক্তিযোদ্ধার খবর, মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনতো সে কিভাবে যুদ্ধ করেছিল, সে দেখতো গরিব মানুষ কিভাবে চলাফেরা করে, তার সাথে কথা বলার একটা মানুষের সাথে আবার তার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতো। সেই জন্য কিন্তু প্রধানমন্ত্রী আমি মনে করি অত্যন্ত কারেক্ট। আমি এমনকি বিরোধী দলকে বলেছি আপনারা ইউ শুড কনগ্রেচুলেট। আমি বিএনপিকে বলেছি, আমি এটা শেষ করি, বিএনপিকে বলেছি প্লিজ কনগ্রেচুলেট, এটা কিন্তু ভালো উদ্যোগ, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে পর্যন্ত হয় করি না। এটা একটা ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা, এবং বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বাংলাদেশে শুধু চিকিৎসা ক্ষেত্রে বিভ্রাটের কারণে যে হচ্ছে সেটি নয়, এরকম ঘটনা আপনি অনেক জায়গায় দেখবেন। এটা বাংলাদেশের মানুষের কালচারের পরিণত হয়েছে আজকে। আমাদেরকে দেখতে হবে যে যেটি প্রফেসর আবদুল্লাহর কথায় উনি বললেন যে এই ঘটনাটা কেন ঘটলো। আসলে দেখেন, বাস্তবতাটা জানেন, প্রফেসর আবদুল্লাহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, আমাদের সাথে আলাপ হয়েছে, আমি জানি ঘটনাটা। অ্যাকচুয়ালি এই ভদ্র মহিলা রুগীটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি থাকেন আজিমপুরে একটি মেসে থাকেন। তার এই রক্তক্ষরণ হচ্ছিল কয়েকদিন যাবৎ। রক্তক্ষরণের কজটা কি সেটি কিন্তু আগে নির্ণয় করা হয় নাই। এখানে যখন আসলো, এসে খুব খারাপ অবস্থায় যখন রোগীটা আসলো, আসার পরে তার রক্ত পরীক্ষা করে দেখা গেল যে তার টোটাল ব্লাড কাউন্ট অনেক বেশি এবং প্লেটলেট কাউন্ট অনেক কম, যেটি আসলে ক্যালকুলেট করে ডাক্তার সাহেবরা যে এই ইনভেস্টিগেশনে তার ক্লিনিক্যাল কন্ডিশন এই দুটোকে অ্যাসেস করে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা এটা হয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। তো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াকে আপনি চমক একদিনে এক মুহূর্তে দিতে পারবেন না, দিস ইজ ট্রু। এখন কথা হলো, যেটা জাফর ভাইও বললেন যে তিনি একজন হেমাটোলজিস্টের কাছে রেফারও করেছেন, তো তিনি দেখেছেনও, দেখে বলেছেন যে এই কাজটা করতে হবে, কিন্তু তার জন্য তো একটা সময় প্রয়োজন। এবং সেইখানে যেই জিনিসটা দরকার ছিল যে তাকে কনসেন্ট্রেটেড প্লেটলেট দেওয়ার কথা, সেই প্লেটলেটটা দেওয়ার জন্য যেই ব্যবস্থাটা, এসব কথা তো আর আমরা সাধারণ মানুষ বুঝবো না, কিন্তু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যেটা বলেছেন, আমাদের স্বাভাবিকভাবে এই অভিযোগটা যে আছে চিকিৎসকদের, সেটা তো নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে একটি রোগী 20 বছরের একটি মেয়েকে নিয়ে তার পরিবার যখন হাসপাতালে গেল এবং মেয়েটির এক রকমের ক্যান্সার পরীক্ষা শুরু হলো, সে সময়ও তো আসলে মানে স্বাস্থ্য সেবার কোনো একজনের দরকার ওই পরিবারটির সঙ্গে। পৃথিবীর সব জায়গায় আছে বিহেভিয়ারাল এ ধরনের একটা ব্রিফ করা পেশেন্ট সম্পর্কে, যে ক্লিনিক্যাল কন্ডিশনে আমাদের মেডিকেলে পড়ানো হয় না, রেফার করে দেওয়া হয় ক্যান্সার চিকিৎসকের কাছে, রেফার করে দেওয়া হয় ক্যান্সারের পরীক্ষার জন্য। কিন্তু আমার সাথে কথা বলছেন, আমি যে কথাটি বলতে চাই এটি আপনি দেখুন, এটি জনগণেরও জানা দরকার যে আসলে বিষয়টি ইট ডাজ নট মিন যে আপনি যদি একটা বিহেভিয়ারাল সায়েন্স মেডিকেল কলেজের সিলেবাসে যদি রেখে দেন, পড়লেই সে বিহেভিয়ারাল সায়েন্সটা শিখে। এই আপনাদের সঙ্গে যে জুনিয়র ডাক্তাররা কাজ করেন তাদেরকে আপনারা শেখান। কথাটা শুনেন যে এটা এই বিহেভিয়ারাল সায়েন্সটা কোর্সে থাকলে সে লেখাপড়া শিখে সেই বিহেভ করবে, এটা কিন্তু নয়। বাস্তবতা হলো যে সোশ্যাল একটা কালচার আছে বাংলাদেশে। বাস্তবতাটা হলো যে বাংলাদেশের মানুষের ক্যারেক্টারটা দাঁড়াচ্ছে এরকম যে যেই লাইনে যে কটা লেখাপড়া শিখুক, সার্টিফিকেটটা অর্জন সে মনে করে যে একটা বিজনেসের একটা লাইসেন্স সে কিনেছে, এই লাইসেন্স দিয়ে ব্যবসা করতে হবে, এই চিন্তাটা করে আপনাকে আসতে হবে। চিকিৎসা পেশা একটা নোবেল পেশা, এই পেশাতে কিন্তু বিহেভিয়ারাল সায়েন্স পড়লো কি পড়লো না, দিস ইজ নট দ্য কোশ্চেন। সমস্ত চিকিৎসকদের এটা মরাল অব্লিগেশন, এটি হিপোক্রেটিক ওথ যে সকলকে কথা শুনেন, পড়লো কি পড়লো না, দিস ইজ নট দ্য কোশ্চেন। কোশ্চেন দিস ইজ অটোমেটিক্যালি বিন ডেভেলপড
উইদিন দ্য মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার অফ এ ফিজিশিয়ান, অটোমেটিক্যালি যখন সে একটা গ্র্যাজুয়েট ফিজিশিয়ান হলো বা পোস্ট গ্রাজুয়েট ফিজিশিয়ান হলো, তার চরিত্রের মাঝে সে ধারণ করতে হবে যে আমাকে প্রত্যেকটা রোগীকে সম্মানের চোখে দেখতে হবে। মানুষের জীবনের চাইতে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। এই জীবন নিয়ে যে চিকিৎসক কাজ করবেন তাকে তার ক্লায়েন্ট অর্থাৎ রোগীকে সর্বাধিক মূল্য দিতে হবে। কোনো অবস্থাতে কোনো অবহেলা করা যাবে না, অমনোযোগ দেওয়া যাবে না, এমনকি ভুল করার সুযোগ নেই। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনি ভুল করার সুযোগ নেই, সেই কথাটাও কিন্তু চিকিৎসকদের মনে আছে এবং মনে রেখেই কিন্তু চিকিৎসকরা জনগণের অভিযোগ শুনছে কে? চিকিৎসকদের বিরুদ্ধে আমার সন্দেহ হলো, অভিযোগ হলো, আমার ভুল সন্দেহই হলো, এই অভিযোগটি শুনবে কে? এটি যেমন একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আসলে চিকিৎসা পেশায় যারা আসছেন, এই চিকিৎসা পেশাটি যে অন্য 10টি পেশার চেয়ে আলাদা, সেটাই বা বোঝাবে কে তাদের? না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু বাস্তব কথাটা হলো রোগী যখন ডাক্তার সাহেবের কাছে যায়, ডাক্তার সাহেব তার সাথে যখন কথা বলে তো ডাক্তার সাহেব ইনভেস্টিগেশন করতে দেওয়ার পরে না সে ডায়াগনোসিস করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে সেই ক্যান্সারে, লিউকেমিয়ার ব্যাপারে চিন্তা করছে দেখে সে পাঠিয়েছে তার ওই প্রফেসরের কাছে। কিন্তু আমাদের যে মন মানসিকতা আজকে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। প্রেক্ষাপটটা হয়েছে যে ডাক্তাররা যখন এমবিবিএস ভর্তি হয়, ছাত্র হয়ে যখন এমবিবিএস ভর্তি হওয়ার জন্য তাই সে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হলো, তখনই সে ওত নেয় যে আমি জনগণের সেবা করব। সেই মানসিকতা সেখানে ডাক্তার যে মানসিকতায় রুগী দেখে, তার মনে হয় না যে রুগীটাকে আমি ভালো ট্রিটমেন্ট করতে পারবো না, রুগীটা মরে যাবে, রুগীটা খারাপ অবস্থা, এটা তো না। সে ভালো ট্রিটমেন্ট করার জন্যই চেষ্টা করে। তো এটাও তো জনগণকে বুঝতে হবে, রুগীর অ্যাটেন্ডেন্সকেও বুঝতে হবে যে আমি যে রুগী নিয়ে যাচ্ছি, সেই রুগী ডাক্তার সাহেব দেখার পরে আমার রুগী ভালো হয়ে যেতে পারে, আবার আমার রুগী মরেও যেতে পারে। এটা তো আছেই, এটা তো কারোর হাত নাই না। কিন্তু এই যে আপনি যখন কথা বলছেন, আপনার কথার সুরেই আমার মনে হচ্ছে যে মানে ডাক্তাররা একটি জাতি, আমরা সকলে আরেকটি জাতি। আমি যদি একটু বলি যে মানে যেমন ধরুন সাংবাদিকের মধ্যে নিশ্চয়ই কুসাংবাদিক আছেন, অসাংবাদিক আছেন, ফাঁকিবাজ সাংবাদিক আছেন, মিথ্যে বলা সাংবাদিকও আছেন, তেমন নিশ্চয়ই ডাক্তারদের মধ্যেও আছেন। ডাক্তাররা সবসময় তাদের বিষয়ে অভিযোগ উঠলে এত ঐক্যবদ্ধ হয়ে যায় না? ঐক্যবদ্ধ হওয়ার কোনো কারণ নাই। বিএমএ সবসময় নেতৃত্ব দেয় না, এটা আপনার ঠিক মেসেজটা কারেক্ট না। এই ধরেন দেন এই 6 মাসের মধ্যে প্রায় 11টি সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে। কেন হামলা হয়েছে? আজকে হামলার কারণটা কি, কারা করছে, এটাও তো আপনাদেরকে বুঝতে হবে। আমি আজকেই যখন এই ঘটনাগুলো পড়ছিলাম, আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা, আমি দেখছিলাম বেশিরভাগ ক্ষেত্রে আসলে খুব ছোট রোগ নিয়ে মানে ইয়াং মানুষ ঢুকছেন, পরিবার আসলে ভাবতেই পারছে না যে তাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটির মতো যে হয়তো একটি প্রসূতি মা নিয়ে কেউ ঢুকছেন, একটি মেয়ের পায়ে ব্যথা পেয়েছে, তাকে বাচ্চা মেয়েকে নিয়ে ঢোকা হচ্ছে, তার হাতটাও কাটা পড়ছে, মানে এরকম ঘটনাগুলোতেই আসলে মানুষ বেশি রিয়্যাক্ট করছে। সেখানে আপনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সাথে একমত কিনা যে আসলে কথা বলা অবশ্যই ডাক্তারের কথা বলা। একটা ডাক্তার যদি রোগীর সাথে 10 মিনিট 15 মিনিট কথা বলে, রুগীটা এবং তার আত্মীয়স্বজনরা মনে করে যে ডাক্তার সাহেবের এই কথার ভিতর দিয়ে রুগীটা মনে করে যে আমি অনেকটা ভালো হয়ে গেছি, মনের অনুভূতিটা সে ব্যক্ত করতে পারে। ডাক্তার সাহেব ধৈর্য সহকারে শুনলে অবশ্যই ভালো। যাকে সামান্য জ্বর ভেবেছে সে যে আরো ভয়াবহ জিনিস সেটা বুঝতে পারে। যেমন জাফরুল্লাহ ভাই যে কথাটা বললেন, যে প্রফেসরের কথা, প্রফেসর আব্দুল্লাহ, আসলে তো সে একবারে আউট অ্যান্ড রাইট ইজ এ ফিজিশিয়ান। হ্যাঁ, চিন্তাও করা যায় না সে কিভাবে রুগী দেখে। আমরা তো ছোটবেলায় তাকে দেখে আসছি। তার নামে এই যে প্রোপাগান্ডা, সে একটা ঘটনার প্রেক্ষাপটে তার নামে মামলা করা, এটা তো সে তো মনে করতেছে যে আমার আর রুগী দেখার কোনো মানসিকতা হয় না। এইটাও তো ঠিক না। রুগীর জন্য অ্যাটেন্ডেন্স আসবেই, রুগীর জন্য তার গার্জেন বাবা মা থাকবেই। কিন্তু একটা দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো জায়গাতে যদি 2000 মানুষ এসে যদি হাসপাতাল ভাঙচুর করে, এটা তো দুঃখজনক। নিশ্চয়ই দুঃখজনক, ক্ষতিটা শেষ পর্যন্ত যে আমাদেরই হয়। আমি একটা বিরতির পর ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন আপনার কাছেই ফিরতে চাই ওই প্রসঙ্গে যে কর্মবিরতি, ধর্মঘট আমাদের ক্ষতি, আমরা হাসপাতাল ভেঙে এলে আমাদেরই ক্ষতি। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিভিশনে, ফেসবুকে, মতামত দিন ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আমাদের দর্শক মোস্তাফিজ রহমান ফেসবুকে লিখেছেন যে দেয়ার আর ভেরি মানে খুবই অল্প সংখ্যক ডাক্তার আছেন আমাদের সোসাইটিতে যারা নাইসলি ব্রিফ এবং ইন্টারঅ্যাক্ট করেন। মানে মনে হয় একদম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যেখান থেকে শুরু করেছিলেন এবং উনি লিখছেন উইথ পেশেন্ট অ্যান্ড দেয়ার রিলেটিভস। এই বিষয়টা তো আসলে খুব জরুরি। মানে আমার
আমি যে প্রশ্নটিতে আপনার কাছে যেতে চাইছিলাম যে আমার খুব প্রথিতযশা একজন ডাক্তারের বিষয়ে সন্দেহ হলো, আমার খুব প্রথিতযশা একজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ এলো, আমি কোথায় যাব? মানে তার তো একটা ব্যবস্থা থাকতে হবে। না অবশ্যই আপনি যে কথাটা বললেন যে কোনোভাবেই গ্রহণযোগ্য না, ভাঙচুর কোনোভাবে গ্রহণযোগ্য না, কিন্তু রুগীর অ্যাটেন্ডেন্স কিংবা রুগীর গার্জেনকে অবশ্যই ডাক্তার সাহেব বলা দরকার, বোঝানো দরকার যে রোগী এই হয়েছে। কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে রুগীর ইনভেস্টিগেশন না করলে প্রফেসর তো বলতেই পারবে না, ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরে ডাক্তার সাহেব এটা বলতে পারবে। সেই মানসিকতার জন্য সময় দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্যান্সারের ইনভেস্টিগেশনে পাঠানোই তো এক ভয়াবহ ব্যাপার রোগীর আত্মীয় স্বজনের জন্য। কোনো সন্দেহ নেই, চট করে বলাও যায় না। মানে রিপোর্ট রিপোর্ট না আসা পর্যন্ত দিচ্ছেন, তাতে তো বুঝতে পারছি যে আপনারা ক্যান্সার সন্দেহ করছেন। সন্দেহ করেছে দেখি তো দিছে, তাই না? তো ওইটার জন্য তো একটু ওয়েট করতেই হবে। কিন্তু ভুল চিকিৎসা হয়েছে এই কথাটা তো বলা ঠিক হবে না। এবং আমি এটাও বিশ্বাস করি মব এসে যদি যে হাসপাতালে যে কাজটা করে, এটা আমাদের কারোর জন্য কাম্য নয়। তারা এসে জিজ্ঞাসা করতে পারে, তারা আলোচনা করতে পারে, রোগীর গার্জেন এসে ডাক্তার সাহেবের সাথে কথা বলতে পারে, এটা হইতেই পারে, এটাই গ্রহণযোগ্য এবং এটা হওয়া উচিত। আর ডাক্তার সাহেবও যদি পরে সময়তে তার সাথে কথা বলে রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে, এটা করা উচিত ডাক্তার সাহেবদের। কিন্তু যে অবস্থাটা সৃষ্টি হলো, এই অবস্থা কারোর জন্য কাম্য না। আমি তবুও আপনার সঙ্গে এই তর্কটা করতেই চাই যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের চিকিৎসা পেয়েও আমার যদি মনে হয় যে তিনি হয়তো ভুল চিকিৎসা করেছেন, আমার এই সন্দেহের তো প্রতিকার হওয়া দরকার। মানে সেই প্রতিকারের তো কোনো ব্যবস্থা নেই। মানে আপনি বিশ্বাস রেখে বলছেন ডাক্তার আব্দুল্লাহ, মানে আমি দুঃখিত যে তার নামটি বারবার আপনারাই তুলছেন যে এই ওনার কাছে ভুল চিকিৎসা হতে পারে না, সেটা আপনার আস্থার বিষয়। আছে প্রতিকার আছে কোথায়? আপনি এই যে একটা টেকনিক্যাল বিষয়, এটা শুদ্ধ কি অশুদ্ধ এটা যাচাই করার মতো কিন্তু বডি আছে, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল। যারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একজন চিকিৎসকেরও শাস্তি দিতে পারেন, দুজনের তালিকা আছে। দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। ইয়েস ইয়েস, একটু বলি, তখনকার প্রেক্ষাপটটা কিন্তু একটু ওই পর্যায়ে ছিল না। আজকের প্রেক্ষাপট একটু পর্যায়ে আছে। বিএমডিসি কিন্তু আজকে অনেক শক্তিশালী, দে ক্যান ডু আনডু এনিথিং নাওএডেজ। আমি বিশ্বাস এই ধরেন আমাদের এই সরকারের প্রথম থেকে, তা আমার বিশ্বাস যে সেই পর্যায়ে 2016 সালে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা বা ভুলের অভিযোগের 5টি ঘটনার নিষ্পত্তি করেছে বিএমডিসি। 5টি ঘটনার কোনোটিতে চিকিৎসকের দোষ পায়নি বিএমডিসি। আর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 333টি অভিযোগের তারা হিসাব থাকলেও এর মধ্যে মানে এখনো কোনো হিসাব চলছে, এবছর একটি কাজ চলছে। আর স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মাত্র 2জন চিকিৎসকের নিবন্ধন বাতিল করেছে এই প্রতিষ্ঠান। এটা হতেই পারে, এটা হতেই পারে। আরো যদি ভালো করে চিকিৎসা ব্যবস্থাকে এতটা ফ্ললেস মনে করছেন? না, মনে করছি না। তা আমার ধারণা যে আরো দিনকে দিন আমাদের যে আগে স্বাস্থ্য ব্যবস্থা ছিল, এখন আরো একটু উন্নতি হয়েছে, আমরা আরেক ধাপ এগিয়েছি। এবং আপনাকে তো এটা স্বীকার করতেই হবে যে আমাদের আন্তর্জাতিক বিশ্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যত পুরস্কার পেয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সবচেয়ে বেশি পেয়েছে। তো ওরাও তো মূল্যায়ন করে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজকে কোন পর্যায়ে। এবং আপনি এটাও স্বীকার করবেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকেই ওই প্রশ্নটা করব, কারণ তিনি মাথা নাড়ছেন। কিন্তু আমি ডাক্তার শিকদার আপনাকে একটা ছোট প্রশ্ন করে ডাক্তার চৌধুরীর কাছে যেতে চাই যে মানে চিকিৎসকদের ধর্মঘটের বিষয়টি আপনি কিভাবে দেখেন? স্বাস্থ্যমন্ত্রী নিজে কয়েকবার এতে বাংলাদেশে খুবই দুঃখজনক যে নিয়মিতভাবে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা হচ্ছে, নিয়মিতভাবে সরকারি হাসপাতাল তো বটে, এখন একেবারে ঢাকার সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালগুলোতেও ভাঙচুরের ঘটনা ঘটছে। কিন্তু চিকিৎসকরা ধর্মঘটে যাবেন কেন? দেখলে খুশি হওয়ার কথা যে চিকিৎসকদের উপর যথেষ্ট পরিমাণে অন্যায়ভাবে অভিযোগ করার পরেও, অর্থাৎ ভুল চিকিৎসা হয়নি, চিকিৎসা শাস্ত্রের মান বিচারে যদি বলেন, বিএমডিসি বলেন বা এক্সপার্ট ওপিনিয়ন যদি নেন, তাহলে দেখা যাবে যে ভুল চিকিৎসা হয় নাই। তারপরেও আমার কথাটা শুনুন, তারপরেও মনগড়াভাবে তাকে ভুল চিকিৎসার জন্য দায়ী করে চিকিৎসাকে প্রহরিত করার পরেও কিন্তু চিকিৎসকরা সামগ্রিকভাবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সারা দেশে কিন্তু এরকম কোনো ধর্মঘট সাম্প্রতিক সময়ে আপনি একটিও দেখাতে পারবেন না, একটিও না, নট এ সিঙ্গেল। কথা শুনেন, আমার কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন। জালাল ভাই প্রেসিডেন্ট, আমিও বিএমএ তে এক্সিকিউটিভ কমিটিতে আছি। আমি যে কথাটি বলতে চাই, সাম্প্রতিককাল বলতে আপনি কত মাস আগের পর্যন্ত বোঝাচ্ছেন? বেশ কয়েক বছর পাবেন না। আমি যে কথা শুনেন, আমার
বিচ্ছিন্নভাবে হয়েছে, কয়েক ঘন্টার জন্য হয়েছে, বিচ্ছিন্নভাবে হয়েছে, ইমার্জেন্সি চালু রেখে হয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে হয়েছে। সেগুলো কেন হয়েছে সেটি দেখেন। ধরেন আপনি রাজশাহী মেডিকেল কলেজে বা রংপুর মেডিকেল কলেজে ইন্টার্নি চিকিৎসকদের সাথে একটি ঘটনা হলো, সাংবাদিকদের ঘটনা হলো। সেখানে ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘট ডেকেছে। এটা বিএমএ কিন্তু এটা ডাকেও নেই, এমনকি সামগ্রিকভাবে রংপুরের সাধারণ চিকিৎসকরাও সেই ধর্মঘট ডাকে। কিন্তু আপনারা মানে সারা দেশে একটা মানে আপনাদের আবার সেই শক্তি আছে আপনাদের কমিউনিটিতে যে আপনারা আবার সারা দেশ অচল করে দিতে পারেন। আপনি নো দেশ অচল করার দায়িত্ব চিকিৎসকদের নয়। চিকিৎসকদের দায়িত্ব হলো যে চিকিৎসকদের প্রফেশনাল দায়িত্ব, নোবেল প্রফেশনে যেমন মোরাল দায়িত্ব আছে রোগীদের সঠিক চিকিৎসা করা, একইভাবে যারা এই নোবেল প্রফেশনে কাজ করবে তাদের সেফটি সিকিউরিটির বিষয়টা কিন্তু দেখার দায়িত্ব চিকিৎসা সমাজের অ্যাসোসিয়েশনের, বিএমএর। তাই দেখছে, এর বাইরে কিন্তু বিএমএ কিছুই করছে না। এবং আপনি শুনলে খুশি হবেন যে কোনো ইন্ডিভিজুয়াল এরকম বিচ্ছিন্ন ঘটনা মারামারি লাগার পরেও কিন্তু চিকিৎসক অ্যাসোসিয়েশন বিএমএ কিন্তু সর্বাত্মক ধর্মঘটে যায়নি, বরং সেই ঘটনা উদ্ঘাটনের জন্য সাম্প্রতিক সময়ে জালাল ভাই প্রেসিডেন্ট হওয়ার পরেও আমাদের এই কালীগঞ্জে একটি ঘটনা ঘটেছিল। আমরা সেখানে আমাদের প্রতিনিধি পাঠিয়ে সেটি দেখে খোঁজ খবর নিয়ে আমরা মীমাংসা করেছি, রংপুরে করেছি, আপনার বগুড়াতে করেছি, এরকম সব জায়গাতে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করেছি। এভাবে যে ঘটনাটা সঠিক তো মানে স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত গেল, তারপরে জি আমরা কিন্তু সর্বাত্মক কোনো হরতাল বা ধর্মঘট ডাকার কোনো অবস্থা তৈরি হয়নি এবং হতে দেইনি। আমরা দেইনি। তার মানে আমি বলতে চাই চিকিৎসকরা কিন্তু খুব সেন্সিবল ভূমিকা পালন করছে। আপনি দেখুন যে আমরা এরকম কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা করলো, কোনো দুর্বৃত্ত যে হামলা করলো, আব্দুল্লাহ সাহেবকে আপনি নিজেও বলেছেন, সকলেই বলছেন যে আব্দুল্লাহ সাহেব একজন ন্যায়পরায়ণ মানুষ। তারপরেও এই ঘটনার কারণে কি করলো, আমাদের ডক্টর কাসিমকে মেরেছে। আরেকজন নিরীহ চিকিৎসক যে জানেই না ঘটনা, তিনি শুধু অ্যাপ্রন পরার কারণে তার উপর হামলা করা হলো। এটা তো হতে পারে না। একজন চিকিৎসক হওয়ার কারণে সে কোনো দোষ না করে সে মার খাবে, এটি হতে পারে? হাসপাতালের সাইনবোর্ড কি ক্ষতি করেছে, হাসপাতালের বেড কি ক্ষতি করেছে, অন্য রোগীদেরকে যেভাবে ওরা ভাঙচুর করে ভীতি প্রদর্শন করে অন্য রোগীদেরকে আতঙ্কগ্রস্ত করলো, এটি তো কোনো ন্যায়পরায়ণ কাজ হয়নি। তারপরেও কিন্তু বিএম এর কাছে অভিযোগ দেওয়ার পরেও বিএমএ কিন্তু কোনো হরতাল বা ধর্মঘট ডাকেনি। আমি আসবো ডাক্তার মোস্তফা জালাল মুহিউদ্দিন আপনার কাছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি এই বিষয়টিতে মানে ডাক্তাররাই বা কি করবেন, ডাক্তারদের উপরেই কেন এই হামলা? এখানে আমাদের এটা এত বড় গুরুত্বপূর্ণ, একটা ডাক্তারদেরকে লোকে মারছে, আমাকে মারছে, এটা আমার জন্য যেমন দুঃখজনক, অনভিপ্রেত, এটা আমার জন্য ন্যাক্কারজনক। এটা আজকে আমি জনগণকে না, আমার নিজের দিকে তাকানোর প্রয়োজন আছে। কারণ আমরা সমাজে একটা বিশেষ শ্রেণীর, আজকে উকিলকে তো মারছে না, আমার চেয়ে অনেক বেশি টাকা দেয়, মামলা হারে, মামলায় হাজির হয় না, তো কিন্তু উকিলকে মারে না, ইঞ্জিনিয়ারকে মারে। আবার সবাইকে বাংলাদেশে আবার আমি বিশেষ করি ঠিক ওভাবে না, কিন্তু যদি আপনি গড়পড়তা দেখেন, যদি একটা হয়তো বা সংখ্যারই হিসাবে দেখেন, আজকে উকিলের সংখ্যা তো কম না, দেশে কয়েক লক্ষ উকিল আছে, ডাক্তার বরঞ্চ কমই আছে। সেই অনুপাতে মামলা মোকদ্দমা তো অনেক বেশি আছে, যেমন রোগ শোক আছে। তাই এখানে আমি যেটা দেখছি যে ইঞ্জিনিয়াররা, তার যুগের ইঞ্জিনিয়ার অমুক, তো বিভিন্ন রকম কথাবার্তা আছে, বিল্ডিং ভেঙেও পড়ে যাচ্ছে, অমুক হচ্ছে, তারপরেও কিন্তু আমার উপরে যত খেপছে তার উপরে খেপছে না কেন? আপনাকে যদি আমি একটি প্রশ্ন করি, যে কামরুল হাসান রাজীব আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে গ্রামে চিকিৎসার কথা বলেছেন, গ্রামে চিকিৎসকরা কোন পরিবেশে কাজ করবে সেটা উন্নয়নের চেষ্টা করা হয় কখনো? এবং তিনি প্রশ্ন করছেন যে হাসপাতালে 100-র উপর রোগী দেখলে রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া কিভাবে সম্ভব? সে তো আসলে আবার সত্যি কথা, মানে 3000 জনে নাকি একজন ডাক্তার এই দেশে, 3200 জনে। খুব খাঁটি কথা বলেছেন, কিন্তু এখানে সেই জায়গাতে আমি আসছিলাম। আজকে ইনারা যতজন, স্পেশালি যতজন রোগী দেখেন, এটা তাদের দেখার কথা না। মমতাজ তাসনিমা নামে একজন দর্শক লিখছেন, উনি ডাক্তার নিশ্চয়ই লিখছেন, আমি রোজ 150 রোগী দেখি হাসপাতালে, আপনি বলেন আমার কি উপায়? আসলেও তো
এবং যদি তিনি বলেন যে না আমি 20 জনের পরে আর আসলে মনোযোগ রাখতে পারছি না, মেজাজ রাখতে পারছি না, তাহলে তো আমি 30 নম্বরে গিয়ে আবার চিকিৎসা পাবো না। সেখানেও তো একটা এই ডাক্তার নিজেরা বলছেন, যদি আমরা ধরে নিই এটা কিন্তু উনি সরকারি হাসপাতালে হ্যাঁ ওনারা হাসপাতালের অভিজ্ঞতায় লিখছেন দুজন। কিন্তু জাফরুল্লাহ ভাই যেটা বলতে চাচ্ছেন যে প্রাইভেট ডাক্তার যারা বিকাল বেলায় চেম্বার করেন, তারা যে সকাল থেকে চেম্বার করেন, এটা ঠিক হবে না। এটা তো একটা ধৈর্যের ব্যাপার আছে, সেই মানসিকতা করছেন। আর আপনি আমাকে একটা প্রশ্ন করতে না, চেয়েছেন। কিন্তু আমি একটু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে এই উত্তরটা নিশ্চয়ই ওনার কাছে আছে, কারণ উনি সব সময় ব্যবহারের কথা বলেন। এই যে সংখ্যার চাপটা, সে নিশ্চয়ই আপনিও সব সময় অনুভব করেছেন। মানে এই সংখ্যার চাপ রক্ষা করে মেজাজ রক্ষা কি করে সম্ভব ডাক্তারদের পক্ষে? এটা যেটা আমি বুঝাবো, যেটার জন্য কিছুক্ষণ আগে মোস্তফা জালাল মহিউদ্দিনের সাথে আলাপ করছিলাম। আজকে আমরা যার আসার কথা না, সেও হাসপাতালে আসছে। একটা জিনিস বুঝতে হবে, আজকে পর্যন্ত আমি কোনো স্বাস্থ্যমন্ত্রীকে, কোনো ফাইন্যান্স বুঝাতে পারলাম না। অন্তত আমরা এক জায়গা দিয়ে শুরু করি, ঢাকা শহর, চট্টগ্রাম শহর বা রাজশাহী, এখানে জেনারেল প্র্যাকটিশনারটা আনা উচিত। এরা জেনারেল প্র্যাকটিশনার আমাদের পৌরপিতারা, তাদের অধীনে সারা ঢাকা শহরের জনগণ ভাগ হয়ে যাবে। তার ওখানে 5,000 10,000 করে ভাগ হয়ে যাবে। রুগীরা প্রথম তার কাছেই যাবে, সে অনেক বেশি অ্যাটেনশন দিতে পারবে। যে এমনকি 10,000 অনেক বড় সংখ্যা, তারপরেও সে যেই অ্যাটেনশনটা একটা জেনারেল প্র্যাকটিশনার কাছে, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস অন্যান্য সব দেশে কেবল ইংল্যান্ড বলে কথা না, এটা কেবল তাই না। এটা এমনকি আপনি বোম্বে শহরে যে যান, কলকাতা শহরে যদি যান, তারা পয়লা তাদের জেনারেল প্র্যাকটিশনারের কাছে যায়। অর্গানাইজড ওয়েতে আজকে আমরা যে দাবি করছি, দর্শক আছে কিন্তু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই যে চিকিৎসক সংকট, সেই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে সরাসরি পেলাম না। একজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল খায়ের মিয়া, আমি কুমিল্লা লাকসাম থেকে বলছি। আমার প্রথম প্রশ্নটা হলো যে বর্তমানে চিকিৎসার ব্যবস্থা আছে, ওনাদের মেয়ে কথাটা হলো ওনারা ব্যবসা করছে, ব্যবসার ফাঁকে কিছু চিকিৎসা দিবেন, এই হলো আমার প্রথম। দ্বিতীয় প্রশ্ন হলো যে কোনো পার্টিকুলার ঘটনা যদি কোনো ঘটনার উপর যদি কোনো ডাক্তার কোনো ইনসাল্ট হয়ে থাকে, তাহলে ওই ঘটনাটার বিচার হোক, ওখানে মামলা একটা মীমাংসা হোক। কিন্তু এটা একটা ঘটনা বলছে সারা বাংলাদেশে ওনারা ইচ্ছা করে বলছে, এটা আমার বুঝে আসে। এই ঘটনা, হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ। যে একটি ঘটনা ঘটলে সারা বাংলাদেশে, মানে আমরা যে কর্মবিরতি, ধর্মঘট এই প্রসঙ্গে কথা বলছিলাম, সেটিও এই দর্শক প্রশ্ন করেছেন। তো ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এই কথাটি ডাক্তার শিকদারও তুলেছিলেন যে রোগীদের মধ্যেও আসলে এরকম একটা ধারণা যে ডাক্তাররা আসলে পেশাটিকে একটা ব্যবসা হিসেবে নিয়েছেন, সেটা একটা সংকটের জায়গা কিনা, সেটি আমার একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনাকে আমি চট্টগ্রামের একটি উদাহরণ দিয়ে আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই যে চট্টগ্রামে আপনার নিশ্চয়ই মনে আছে গত জানুয়ারিতে, তারপর সারা দেশেই বিএমএর নেতৃত্বে কর্মবিরতি, ধর্মঘট এগুলো পালিত হয়েছিল। কারণ চট্টগ্রামে একজন মন্ত্রীর আত্মীয়, তিনি প্রভাবশালী পরিবার, সেই পরিবারের একটি প্রসূতি মেয়ে যখন হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করলো, তার বাবা একটি আদালতে মামলা করেছিল, ভাঙচুর নয়, কোনো কিছু নয়। মামলা করার প্রতিবাদে আপনাদের ধর্মঘট কেন? মানে তাহলে কোথায় যাব? মানে আদালতেও যাব না, মামলাও করবো না? এই কথাটা মানে প্রশ্ন করলেন যে এটা ঠিকই, আমরা মামলা করতে পারি, আদালতে যেতেই পারি, কিন্তু আদালতে তো ডাক্তাররা জানে গেছে রুগীর পক্ষে থেকে যারা মারা গেছে। তো মামলা, আমি মনে করি যে দুই একটা মামলা যদি করে, মামলাটা সুষ্ঠু বিচারের ভেতর দিয়ে যদি ডাক্তার দোষী সাব্যস্ত হয়, আমরা তার বিচার করব। আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই মামলার পরে রীতিমতো ওই বাবাকে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠাতে হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও কাঠগড়ায় দাঁড়াতে পারেন, কিন্তু বাংলাদেশে ডাক্তারদেরকে কাঠগড়ায় দাঁড়ানো না, এটা ঠিক না। ডাক্তারদের অ্যাকচুয়ালি আপনাকে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমরা কিন্তু শুধু ডাক্তারদের সমস্যা নিয়ে, ডাক্তারদের প্রবলেম নিয়ে কথা বলি না। আমাদের ধর্মঘট কিভাবে পালন করতে হবে সেটা সারা দেশে কোঅর্ডিনেট করেন বটে? না, কোঅর্ডিনেট করতে হয় ঘটনা চক্রে, একটু পরে বলো, কোঅর্ডিনেট করতে হয় ঘটনা চক্রে। কিন্তু আমরা জনগণের সেবক হিসাবে আমরা মনে করি যে রুগীরও অনেক সেন্টিমেন্ট থাকতে পারে, সেটাকেও আমরা আফোর্ড করব। আমরা
জনগণের কথাও আপহোল্ড করব, তাদের আপহোল্ড করে আমাদের জাতীয় সংগঠনের বিএমএ কাজ করে। তো আজকের প্রেক্ষাপটে যে হাসপাতালটা আপনি আগে কয়েকটা বলেছেন, আমি আপনাকে বলেছি গত 6 মাসে 11টা সরকারি বেসরকারি হাসপাতালে হামলা হয়েছে। এই হামলাটা যাতে বন্ধ হয় এবং ডাক্তাররা যাতে কর্মস্থলে তাদের নিরাপদে কাজ করতে পারেন, সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের, এবং আমরা সাহায্য হিসাবে, কর্তা হিসাবে আমরা যাই। তো আমি এটা বিশ্বাস করি যে বিগত দিনে অবস্থানটা যে পর্যায়ে ছিল এটা আরও কমেছে, সমীয়ভাবে একটা পর্যায়ে উপনীত হয়েছে। এবং গত সেন্ট্রাল হাসপাতালের ঘটনাটা এটা দুঃখজনক। ডাক্তার সাহেব কী করলো, রুগীর অ্যাটেন্ডেন্সরা এসে যদি জিজ্ঞাসা করতে পারতো এটা ভালোই হতো, কিন্তু তারা জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করলো বিশ্ববিদ্যালয় কলেজের পড়ুয়া ছাত্ররা, তাদের বান্ধবী সতীর্থরা এসে হাসপাতাল, তারা এসে ডাক্তার সাহেবের সাথে কথা বলতেই পারতো। ওখানে যারা এমডি আছে তাদের সাথে কথা বলতেই পারতো। যিনি চেয়ারম্যান আছেন উনি আমাদের মতিউর রহমান স্যার, বাংলাদেশের নাম করা সার্জেন, তার সাথে আলাপ করতেই পারতো, কিন্তু তারা সেটা না করে আইসে ফার্স্টে ভাঙচুর। এমনকি তারা টাকা পয়সাও চায় যে আমাদেরকে জরিমানা দেন, তাহলে আমরা এটা ঠিক করে দেবো। এই আলোচনা আসছে, এই আলোচনা আসছে, কালকেও দেখেছেন মনে হয়। তো এই আলোচনা আসলে তাহলে আমরা কি মনে করব, যে যারা এগুলা করে তারা নিশ্চয়ই ওই রুগীর জন্য আসেনি, তারা এসছে ওই জরিমানা নেওয়ার জন্য। আমি একটা বিরতির পর ফিরে ডাক্তার শিকদার আপনার কাছে জানতে চাইবো এই যে রোগী ডাক্তার সংকটটা নিয়ে, যে এবার আপনারা একটা অভিনব, মানে এর আগেও করেছেন মাঝে মাঝে, কিন্তু এবার একটা যেটা প্রতিবাদটা করেছেন যে একদিনের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন, মানে আপনাদের ব্যবসাটা বন্ধ রেখেছেন। তো ব্যবসা বন্ধ রাখলেও তো আমরা বিপদে পড়ি, আপনারা ব্যবসা বন্ধ রাখলেও, মানে চিকিৎসক সংকটটার কারণেই কি চিকিৎসকরা একটা আলাদা জাতিতে পরিণত হচ্ছেন? একটা বিরতির পর দর্শক থাকুন ফেসবুকে, টেলিভিশনে, ইউটিউবে। আমি ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার শিকদার আপনার কাছে যাওয়ার আগে রাকিব উদ্দিন নামে একজন বলেছেন যে কথাটি সম্ভবত আপনারাও দীর্ঘ সময় ধরে বলে আসছেন, তিনিও ডাক্তার কিনা জানি না, যে ডাক্তার যদি দোষী হয় তা বিবেচনা করার যোগ্যতা কি আর কারো আছে? কোনটা ভুল চিকিৎসা এটা তো ডাক্তার ছাড়া কেউ বুঝবে না। আর ডাক্তার দোষী হলেও কি আইন হাতে তোলা যাবে? এরকম হলে তো যে কেউ আইন হাতে তুলে নেবে। অনেকটা বাংলা সিনেমায় মান্না যেমন আইন না মেনে মা বাবার খুনিদের নিজ হাতে খুন করতো, এরকম হয়ে গেল। এরকম একটি মন্তব্য তিনি করেছেন। কিন্তু আমরা যেমন বলি পুলিশের বিষয়ে তদন্ত যদি পুলিশই করে তাহলে তো সেটা আসলে নিরপেক্ষ তদন্ত হয় না। মানে তদন্ত করবার তো চিকিৎসা শাস্ত্র বোঝা ছাড়াও আরো অনেকগুলো ব্যাপার আছে। ডাক্তাররা এই তদন্তের ভার আর কিছুতেই ডাক্তারদের বাইরে কাউকে দিতে চান না। সেজন্য আইন সবসময় নিরপেক্ষ হয়, ইরেসপেক্টিভ অফ প্রফেশন। আর যার বিরুদ্ধেই হোক, জাজের বিরুদ্ধেও যদি কোনো আপনি তদন্ত করেন তাহলে কিন্তু নিরপেক্ষ আইনের মাধ্যমে হবে। এক্স্যাক্টলি চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসকের ভুল কি ভুল না, এটা ক্রিমিনাল কেস হবে না সিভিল কেস হবে, সিভিল সুট আর ক্রিমিনাল সুট, ক্ষতিপূরণের মামলা, আপনি সেই জায়গাটাতে আসতে হবে। হু উইল ডিটারমাইন ইট? আনলেস ইউ ক্যান ডিটারমাইন প্রপারলি যে এটা ডাক্তারের ভুলের জন্য সেই রোগীটা মারা গেছে, তাহলে তার জন্য কি আইন হবে, আর ডাক্তারের ভুল হয় নাই তাহলে তার জন্য কি শাস্তি হবে। এবং আপনি একজনকে কেস করে দেওয়ার কারণে একজন খুব সৎ ন্যায়পরায়ণ চিকিৎসককে চট করে হ্যান্ডকাপ পরে ধরে যদি হাজতে নিয়ে যায় তাহলে এটা কত দুর্ভাগ্যজনক। আপনি তো জানেন যে সারা পৃথিবীতে প্রতিকার আছে, যে মানে মৃত্যু হলে প্রতিকার, মৃত্যুর পরিবর্তে আমার একটা হাত কাটা গেলে প্রতিকার, মানে প্রতিকার আছে। কিন্তু এমন একটি সিঙ্গেল ইনসিডেন্স আপনি ইউরোপে আমেরিকাতে দেখাতে পারবেন না যে একজন কেস করার মাত্রই কোনো চিকিৎসককে হ্যান্ডকাপ পরে হাজতে নিয়ে গেছে। কিন্তু বাট দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি বিকজ সেই কারণটা খুঁজতে হবে যে চট করে একটা কেস তৈরি করে দিয়েই চিকিৎসককে পুলিশকে কিছু দিয়ে চিকিৎসককে হ্যারাসমেন্ট করার জন্য এরকম হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়া, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে কিছু করছে যে সরকারের সঙ্গে কথা বলা বা মানে একটা আইনি প্রতিকারের ফ্রেমওয়ার্কে নিয়ে আসা। আমরা আইনি প্রতিকারকে ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করতেছি। এবং আপনি জানেন যে বিগত দিনে এগুলো আলোচনায় হয়নি, কথাও হয় নাই। আজকের প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত আন্তরিক যে তার সাথে আলোচনা করলে উনি একটা সলিউশন দেন। আমাদের যেহেতু উনি স্বাস্থ্যবন্ধু মানুষ, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে যদি আমরা কোনো কথা বলি, তাকে যদি কনভিন্স করতে পারি, বুঝাতে পারি, তিনিও একটা সিদ্ধান্ত দেন। এবং আমি বিশ্বাস করি
যে আইন কারোরই নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না। নিশ্চয়ই না। আমি ডাক্তার শিকদার যে প্রশ্ন আপনাকে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ডাক্তারের সংকটের কারণে আসলে ডাক্তাররা একটা আলাদা জাতিতে পরিণত হচ্ছেন কিনা, মানে যে প্রাইভেট প্র্যাকটিসকে আমরা ব্যবসা বলছি, আবার আপনারা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখলেন প্রতিবাদ করে সেদিন, তাতেও তো আমরা ব্যাপক দুর্ভোগে পড়লাম। ডাক্তারের সংকট আছে আবার নেই, সেটিও কিন্তু সত্য। আপনি দেখুন, আবার নেই সেটিও সত্য। আজকে বাংলাদেশে প্রায় লক্ষর কাছাকাছি চিকিৎসক আছেন, রেজিস্টার্ড চিকিৎসক, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে তার প্রায় 1/3 চিকিৎসক একেবারেই তার কোনো কাজ নেই, সে ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু সংখ্যক চিকিৎসক আছেন যারা রোগী দেখে শেষ করতে পারেন না, তার সিরিয়াল পেতে আপনার 2 মাস 3 মাস সময় লাগে। তাহলে এই যে মানে ডিসক্রিপেন্সিটা বা এই যে সংকটটা, যে ব্যবধানটা, যার রিকোয়ারমেন্ট আছে, সেই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। যেটি আমাদের জালাল ভাই বলেছেন বা জাফরুল্লাহ চৌধুরী ভাই বলছেন, যেটা বলছেন মানে জিপি একটা ভালো সমস্যা, জিপি একটা সমস্যার সমাধান, রেফারেল সিস্টেম চালু করা একটা সমাধান, যে রুগীটা যে জায়গায় যেতে হবে। আপনি যদি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন আউটডোরে যদি র্যান্ডম আপনি যান, যে দেখবেন যে 6 থেকে 7,000 রুগী ঘুরে বেড়াচ্ছে। তাদের মিনিমাম 40 to 50% পেশেন্টের কোনো এখানে বঙ্গবন্ধুতে আসারই প্রয়োজন ছিল না, তারা উপজেলা বা জেলা লেভেলের চিকিৎসায় যথেষ্ট ছিল। তাহলে এই যে বাড়তি পেশেন্টের চাপটা, এটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতে হচ্ছে। এখানে বিশেষজ্ঞ জেলায় আসলে ডাক্তার নাই। আর আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, ডাক্তার নাই এই কথাটা ঠিক হলো না, তাহলে কেন তারা আসছে? আজকের প্রেক্ষাপটে আছে, তারপরও কমিউনিকেশন যে অবস্থাটা, আসার প্রয়োজন নেই, তারপরে তারা তাদের ব্যাপার, এটা তো তাদের ব্যাপার, কষ্ট করে আছে, আসলে তো ডাক্তারকে দেখতে হবে। সেই জন্য আউটডোরে বললো না যে প্রায় 6,000-7,000 রোগী অবস্থান। মোহাম্মদ কামরুল ইসলাম মারুফ প্রশ্ন করছেন যে ডাক্তার, একজন প্রথিতযশা ডাক্তারের কথা বলে বলছেন যে সেই ডাক্তার নাকি নিজেই ওপেন প্রেসে বলেছেন যে ডাক্তাররা যদি ইলিগাল বেনিফিট নেওয়া বন্ধ করে তাহলে ট্রিটমেন্ট কস্ট উইল রিডিউস 40 to 50%। এই বিষয়টি আপনি মনে করেন কিনা? মানে আমাদের আরেকটি যেটা বড় অভিযোগ, ডাক্তাররা কথা বলেন না তার বাইরে, যে ডাক্তাররা ইচ্ছে মতো টেস্ট দেন, ডাক্তাররা দামি ওষুধ খেতে বলেন, এইগুলোর কথা বোধহয় বলছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দেখেন, আজকে আমাদের মনে আছে যে সাংবাদিক জগলুল বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, খেলা আছে আপনাদের। জগলুল, তাকে গাড়ি ধাক্কা দিয়েছিল, তার বাবা মন্ত্রী ছিলেন। আমি বলি নাসিরউদ্দিন সাহেব যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন আমাদের বক্সবাজারে। জগলুল অত্যন্ত ভদ্র, খুব একটা জার্নালিস্ট। উনি তাকে নিয়ে গেছিল, যারা ধরে টরে নিয়ে গেছিল একটা পিজির পিছনে, বিএসএম এর পিছনে, সেখানে কমফোর্ট বা কি একটা, যেটা এবং ডাক্তাররা মালিকানা, মনে রাখেন ডাক্তাররা মালিকানায় ছিল, সেই মালিকানা নিয়ে গেছে। সেখানে তাকে উঠে 2তলা 3তলায় বোধ দিয়েছিল। আমার সাথে সাক্ষাৎ হয়েছিল, যে নিয়ে গেছিল তাকে ধরে, সে একজন ড্রাইভার, সে আমাকে বলছে চিনেন না, বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক রাস্তায় দুর্ঘটনার শিকার হলেন, তাকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বলছে ওই ড্রাইভারটা আমাকে যা রিপোর্ট বলছে, আমি বলেছি স্যার একটু অক্সিজেন দেন না, একটু অক্সিজেন দেন। কই না, টাকা জমা দিতে হবে। বলছে টাকা দিতে পারবে? স্যার পয়সাওয়ালা মানুষ মনে হয়, স্যার ফোন আছে, একটা ফোন করেন না, স্যার চেহারা বেঁচেন না। সে কান্নাকাটি করে বলছে তারা কেউ অক্সিজেন দেয় নেই, তাকে নিয়ে যেতে হয়েছিল। আজকে যেখানে, তারপরে তার প্রশ্ন ছিল, ওই লোকের প্রশ্ন ছিল তার মিনিমাম যে স্ট্যান্ডার্ড সেগুলি ছিল কিনা। এটা কিন্তু ইনারা যে মালিকানা, আমি নামটা বলেছি, সবই কিন্তু বিএসএমইউর ডাক্তার, এই মালিকানা ডাক্তাররাই এটার মালিক। না, এটা প্রাইভেট ক্লিনিক ছিল, প্রাইভেট ক্লিনিকের ডাক্তাররা মালিক ছিল। শুধু বিএসএমইউ না, মালিক ডাক্তার, প্রাইভেট থাকতে পারে, মালিক ডাক্তার। আমি শেয়ার করি, আমি যেটা বিএসএমইউর কয়েকজন ছিল, আমি ডাক্তাররা চাকরি করতে পারে ওই হাসপাতালে, সেটা তর্ক, সেটা না। আমি যে জায়গায় বলতে চাচ্ছি, মানে একেবারে জীবন সংকটে যখন, তখনও আসলে অক্সিজেন পাইনি, রক্ত পাইনি, অর্থের উপরে গিয়ে তারপর ঠিক একই ঘটনা আমি আনছি, যেখানে সেন্ট্রালে, এখানে আব্দুল্লাহ সত্যিকার ভাতায় মনে করে নিরাপদ অ্যাকসেপ্ট, এটা আমার বিশ্বাস, আমি ভুল হতে পারি, যে কমিউনিকেশন গ্যাপ আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, তার যখন এত রক্তক্ষরণ হয়েছে বাড়িতে, হয় আমরা রক্ত দিতে পারলাম না কেন? একটা হাসপাতালে 2 বোতল রক্ত পাওয়া গেল না,
তার মানে হলো কি সরকারের ব্যর্থতাটা কোথায় আমি বোঝাবার চেষ্টা করছি। এখানে সরকারের তো না, কিছু আমি নেই। শেষ করি। ক্লিনিক, প্রাইভেট এটা ক্লিনিক। প্রাইভেট ক্লিনিকও তো সরকার হলো, মালিক হলো সরকার। আজকে কিছু বদনাম হলে আজকে প্রধানমন্ত্রীর বদনাম হবে, নাসিম সাহেবের বদনাম হবে, যদি কোনো ভুলভ্রান্ত আমরা এতদিনও আমার করতে মনে হয় পারছি আপনি না। একদম পরিষ্কার করেছেন ডাক্তার জাফরুল্লাহ রোগীও তো চৌধুরী। ডাক্তার না, না, মোস্তফা আমি জালাল কিন্তু মহিউদ্দিন, শেষ করি আপনার নাই। কাছে আসলে না, অসংখ্য না, আপনার প্রশ্ন কিন্তু আমি এসেছে। শেষ করি জি, নাই, জি, আমি অনেক জি। কথা বলি। আমাকে রোগীও তো শেষ সরকারের। করতেই হবে, না, না, আমাকে রোগী শেষ সরকার করতেই না, হবে। যেমন সরকারের না, রোগী অনেক অনেক প্রশ্ন। সরকার। অসীম পাল আপনার কাছে প্রশ্ন করেছেন ডাক্তারদের ফি নির্ধারণের কোনো নিয়ম নীতি আছে কিনা, বড় বড় হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার নামে যে অরাজকতা চলছে তা কি বিএমএ দেখে, এ ধরনের অনেকগুলো প্রশ্ন এবং আছে। অসীম অবশ্যই, পাল হলো এই- আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। না, আমার না, ধারণা। না, না, উনি না, অসীম না, কুমার উনি- উকিল। উনি অসীম কুমার উকিল। জি, অসীম এই যে উকিল না, অসীম- না, অসীম হ্যাঁ। পাল একজন দর্শক। ও আচ্ছা, পাল। দর্শক। আচ্ছা। না, আপনি যেটা বলও যেটা- হতে পারে। হ্যাঁ, যে প্রশ্ন করেছেন এটা ঠিকই আছে। আমরা ইতিমধ্যে চিন্তা করেছি যে আমরা এটা আলোচনা করে আমাদের ফিজ নির্ধারণ করার জন্য কোন সেক্টরে কোন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, জুনিয়র ডাক্তাররা ফিস আমরা একটা নির্ধারণ করার জন্য চিন্তা ভাবনা করছি, এটা ঠিকই আছে। তো আরেকটা যে প্রশ্ন করেছেন মানে চারদিকে যে সেই- চিকিৎসা ব্যয়, মানে হ্যাঁ। টেস্টের খরচ, হ্যাঁ। এটা কিন্তু আমার মনে হয় যে সব ক্ষেত্রে না, কেউ কেউ করলে এটা তো এথিক্সের বাইরে। আপনি যদি সব ইনভেস্টিগেশনই করেন, ethics ঠিক রাখতে আপনারা কি করছেন? অবশ্যই ইথিক্স ঠিক করার জন্য আমরা এই কথাটা বলছি। তা আমরা ইনশাল্লাহ ইথিক্স ঠিক করে এই কাজটা করব। একটা ডাক্তার সব ইনভেস্টিগেশন করলে তাহলে তো আর ট্রিটমেন্টের দরকার হয় না, ইনভেস্টিগেশনের পরেই সে ওষুধ খেলেই ভালো হয়ে যেতে পারে। সুতরাং আমরা এটাও চিন্তা করতেছি, এটা চিন্তা করে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি শুধু একটি কথা বলবো যে ডাক্তারও তো মানুষ, তারা তো আমাদের এই গোত্রেরই মানুষ। আমরা জনগণের সাথে তাদের কোনো ওইভাবে পার্থক্য না করে ভাই ভাই মিলে সবাই যদি আমরা সেবার ব্রত নিয়ে কাজ করি, রোগী বলেন, জনগণ বলেন, আমাদের পরিবারে একটা চিকিৎসক, চিকিৎসক আছে। আমাদের পরিবারের চিকিৎসক আছে, তারা আমরা নিশ্চয়ই ভবিষ্যৎ লক্ষ্যে রুহুল পৌঁছাতে আমিন পারবো। খান লিখছেন যে ব্যবসা বলা হচ্ছে কিন্তু ঠিকই এই ভিজিট ছাড়া চিকিৎসকরা আর কি বা পান। এরকম অসংখ্য মন্তব্য আছে, আরো অনেকক্ষণ কথা বলা যেত। ধন্যবাদ ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার শিকদার এবং দর্শক আপনাদের ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামী রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।